গগনে গরজে মেঘ, ঘন বরষা। কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। ভরা নদী ঘোড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান, এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা। চারিদিকে বাঁকা জল, করিছে খেলা। পরপারে দেখি আঁকা, তরুণ ছায়া মশি মাখা। গ্রাম খানি মেঘে ঢাকা, প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও ভারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। ঢেউ গুলি নিরুপায়, ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়ি ফেরাও তরি, কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও, ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যাহা চাও তাহা লও, তরণী পরে। হারাছে আর নাই, দিয়েছি ভরে। এতকাল নদী কূলে, যাহা লয়েছি ভুলে। সকলই দিলাম তুলে, থরে বিথরে। এখন আমারে লহ, করুণা করে। ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি। আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে। শূন্য নদীর তীরে, রহিন পরি। যাহা ছিল নিয়ে গেল, যাহা ছিল নিয়ে গেল, সোনার তরি। নমস্কার। হুগলির আরামবাগ থেকে আমি তৃপ্তিকুণ্ড রায়। পার্বত্য কাব্য লাইভ এই অনুষ্ঠানে আজকে আমি এসেছি কিছু কথা এবং কিছু কবিতাকে সঙ্গে নিয়ে। এর জন্য অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই গ্রুপের যিনি প্রাণপুরুষ বা কর্ণধার রেজাউল করিম ভাইকে, এবং অবশ্যই যার কাছ থেকে আমি সরাসরি আমন্ত্রণ পেয়েছি সেই শিমলিকে, এবং এই গ্রুপের সমস্ত অ্যাডমিন, মডারেটর, সদস্য এবং যে সকল গুণী বন্ধুরা আমার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং পরেও যারা রেকর্ডেড লাইভ দেখবেন, প্রত্যেককে জানাই আমার অন্তরের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমি তৃপ্তিকুণ্ড রায়, হুগলির আরামবাগ থেকে আজকে আমি এসেছি পার্বত্য কাব্য লাইভ। এই পার্বত্য কাব্য কথাটি আমার খুব পছন্দ হয়েছে। আমি জানি না এই রকম নামকরণের অর্থ কি। বিভিন্ন গ্রুপে আমি যখন লাইভ করি অন্য অন্য রকম নাম দেখি, তো এই রকম একটা স্বতন্ত্র নাম আমি এর আগে দেখিনি বা শুনিনি। এই নামকরণের পিছনের ঠিক কারণটা কি, যদি এই গ্রুপের যারা অ্যাডমিন তাদের মধ্যে কেউ একজন লিখে দেন তাহলে আমার ভালো লাগবে। আবারও এই গ্রুপের সমস্ত সদস্য, মডারেটর, অ্যাডমিন এবং রেজাউল করিম ভাই এবং শিমলিকে আমি আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা, শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুষ্ঠান দিকে এগিয়ে যাব। প্রথমেই কবিগুরুর চরণ ছুঁয়ে আমার অনুষ্ঠান শুরু করার সুঅভ্যেস আমার আছে, কারণ তাকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ। তাকে ছাড়া আমরা জীবনের পথ চলতেই পারি না। তাই তাকে প্রণাম করেই পথ চলা আমার শুরু সব সময়। তাই তার সোনাত্তরী কাব্যগ্রন্থের, যে কাব্যগ্রন্থের এই কবিতাটি তিনি লিখেছিলেন পদ্মার বোটে চড়ে। যখন ঘন বর্ষায়, আষাঢ়ের বর্ষায়, যখন পদ্মার জল ফুলে ফেপে প্রায় ক্ষিপ্তোন্মত্ত
এবং জলি ধানগুলো ডুবে যাবে এই আশঙ্কাতে যখন চাষিরা, পদ্মাপাড়ের চাষিরা আগে ভাগে ধানগুলি কেটে নিয়ে ক্ষিপ্র গতিতে যখন তরি বেয়ে চলে যাচ্ছিলেন পদ্মার বোটকে পাশ কাটিয়ে, সেই সময় তার মনে এই কিছু একটা অনুভূতি জেগেছিল, যে অনুভূতির ফসল চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি থেকে এই গূঢ় তত্ত্ব আমরা জানতে পারি। সোনারতরী কাব্যগ্রন্থের সোনারতরী কবিতাটি আমি এখন প্রথমে আমার অনুষ্ঠানের নান্দিমুখে আমি উচ্চারণ করলাম। আমি কবিতার ক্যাপশনে দেখেছিলাম আমি এবং আমার কবিতা, বিশেষ করে আমার স্বরচিত কবিতাতেই বেশি করে যেন এখানে প্রাধান্য দেয়া হয়েছে বলে মনে করি, এবং আমার নামের আগে কবি এই শব্দটুকু দিয়ে আমাকে সম্মান জানানো হয়েছে। এই সম্মানের কতটা আমি অধিকারী সেটা আমি জানি না, সবটাই আপনাদের ভালোবাসা বলে আমি মনে করি। তো যদি বলেন যে মানে শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আমি আমার অনুষ্ঠানটা শুরু করতে পারি ঠিকঠাক করে। আমি জাস্ট জেনে নেব আমার অনুষ্ঠানটা শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার পরবর্তী নিবেদনে চলে যাব। নবকুমার কর্মকার আছেন আমাদের প্রিয় দাদা, আমি ওনার বিশেষ স্নেহভাজন একজন, আপনাকে অনেক ধন্যবাদ। রেজাউল করিম আছেন, দেখা যাচ্ছে এইটুকুই। অনন্যা আছো, হ্যাঁ দিদি সব ঠিক আছে, তাহলে ভালো। কারণ খুব তড়িঘড়ি করে যেটা অভ্যাস সবসময় তুমি জানো, কারণ তোমার পেজে অনেকবার আমি লাইভ করেছি। আমার এই বদ অভ্যেসগুলোর সাথে তুমি খুবই পরিচিত, তুমি জানো আমি কি রকম ভাবে, কোনো রকম অগোছালোভাবে কিভাবে আমি লাইভে এসে বসি বা কিভাবে লাইভটা শেষ করি, কোনো রকমভাবেই প্ল্যান মাফিক আমি এগোতে পারি না, জানো। তা সত্ত্বেও এতটাই তোমরা ভালোবাসো আমার এই খামখেয়ালিপনা বা আমার এই অগোছালোপনাকে তোমরা মেনে নাও, সেটা তোমাদের বদান্যতা। আচ্ছা, খাবার দেওয়া আছে, খেয়ে নেবে। ভীষণ শিমলি চৌধুরীর তো ভীষণ ভালো লাগছে, একটা শুরুটা দারুণ করেছো দিভাই, অনেক ধন্যবাদ, সামনে থেকো। তোমার আমন্ত্রণে, সরাসরি আমন্ত্রণে আমি কিন্তু এই পেজে আজকে আমি লাইভে এলাম। নবকুমার কর্মকার দাদা লিখছেন সব ঠিক আছে, ধন্যবাদ। সব ঠিক থাকলে আমি তাহলে নিশ্চিন্তে আমি আমার কবিতার দিকে আবার এগোতে পারবো। অনন্যা চক্রবর্তী, জানি তো দিদি, হ্যাঁ তুমি জানো আমার মোটামুটি সবই ধাঁচ কিংবা ধরন তুমি সবটাই জানো। যে কথা বলছিলাম, ক্যাপশনে বা পোস্টারে লেখা আছে যে আমাকে কবি বলে এখানে উল্লেখ করা হয়েছে, এবং আমি এবং আমার কবিতা যতদূর সম্ভব, আমি যদি খুব না ভুল বলে থাকি, এরকম কিছু লেখা ছিল। তাই আমি ঠিক করেছি প্রথমে তো কবিগুরুর চরণ ছুঁয়েছি, আমার সুঅভ্যাস মতো আরও একজন আমাদের প্রাণের কবি, মনের কবি, কাছের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা আমি উচ্চারণ করবার চেষ্টা করব। তারপরে এইভাবে আমি অনুষ্ঠানটাকে সাজাবো ঠিক করেছি। একটা আমার কবিতা, স্বরচিত কবিতা বলবো, বলে আমি অন্যান্য কবির কবিতা আরেকটি বলবো, আবার একটি স্বরচিত কবিতা বলবো, এইভাবে আমি যাব ঠিক করেছি। জানি না কতটা এই ধারাবাহিকতা আমি বজায় রাখতে পারবো। এরপর আমি চলে যাব আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্তিরা সাবধান। যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা, ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ
সন্তান মোরমার, গিরি সংকট ভীরু যাত্রীরা, গরু গর্জায় বাজ, পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথমাজ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াজ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবে আছে হাই ভারতের দিবাকর, উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। আমাদের প্রাণের দুই কবি, আমাদের মনের দুই কবি, কবিগুরু এবং বিদ্রোহী কবি দুজনের চরণ ছুঁয়ে নিলাম। এবার আমি নির্ভয়ে আমাদের যাত্রাপথে আমি এগিয়ে যাব, আপনাদের সকলকে সঙ্গে নিয়ে। যারা আছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন, বিনীত অনুরোধ, শেষ পর্যন্ত থাকবেন, তবে আমি আমার অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের কমেন্টসে পরে আসছি, কয়েকটা কবিতা আমি বলে নিই, তারপর আপনারা একটু ধৈর্য ধরবেন, আমার অনুষ্ঠানে থাকার চেষ্টা করবেন। আপনারা থাকলে তবে কিন্তু আমি আমার অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা আমার পাথেয় হয়ে উঠবে। যেহেতু কবি রূপে আমাকে এখানে স্বীকৃতি দেয়া হয়েছে, এবং আমি এবং আমার কবিতা এরকমই একটা ক্যাপশন যেহেতু পোস্টারে ছিল, সেহেতু আমি এরপর আমি আমার স্বরচিত কবিতাতে চলে যাব। আমার স্বরচিত কবিতা বৃষ্টি লেখে সাম্যের গান। একটা প্রহর থমকে গেল সূর্যমুখী ভরে, এপারে চলেছে ওই পারেতে মধুমতি গ্রাম ছেড়ে। দেশ তোমরা ভাগ করলে, মন ভাগ হলো তাতে কই, ওই পারে চলেছে মেহবুব আর এ পারে দাঁড়িয়ে সই। দুজনের চোখে অশ্রু ঝরে, দুজনেই ভেজা চোখে, মাঝে কাঁটা তার রক্ত ঝরায়, দুজন সুজন বুকে। এর ইশারায় ও সাড়া দেয়, মাঝখানে কাঁটা তার। মানচিত্র থেকে দেশ মুছে ফেলো, মন মুছে ফেলে এমন সাধ্য কার। চিৎকার করে মেহবুব বলে, সই কেমনে তোকে পায়। দুহাত বাড়িয়ে সইও কাঁদে, কেমন করে যে যায়। এপার বাংলা ওপার বাংলা, নীরবে নিভৃতে রচে যায় প্রেম কথা। এপারের লাগি ওপার কাঁদে, ঘনাই নীরব ব্যথা। এমন সময় মেঘমল্লার বেজে ওঠে মেঘে মেঘে, শরৎ সেতারে ঝংকার লাগে বৃষ্টির ছোঁয়া লেগে। ছুটে আসে মেহবুব আর ছুটে আসে ওই সই, মনের ময়ূর পেখম মেলে তাথই তাথই থই। রিম ঝিম ঝিম রিম ঝিম ঝিম বৃষ্টিরা ঝরে পড়ে, মেহবুব সই সই মেহবুব ভালোবাসা স্নান করে। আকাশ আধার শন শন শন, আকাশ আধার শন শন শন। মেঘেরা ছুটতে আসে, মেঘেরাও দেখে ভালোবাসা স্নান, মেঘেরা মুচকি হাসে। চিৎকার করে মেহবুব বলে বৃষ্টির সুরে সুরে, আমার বৃষ্টি তোমায় দিলাম, সই তুমি নও তো এখন দূরে। ভালোবাসা স্নানে ভিজতে ভিজতে, ভালোবাসা স্নানে ভিজতে ভিজতে উত্তর দেয় সই, একই বৃষ্টি তোমার আমার, আমরা দূরে তো নই। ছিট ছিট ছিড় ছিট ছিট ছিড় বৃষ্টিরা ঝরে পড়ে, এপার বাংলা ওপার বাংলা,
ভালোবাসা স্নান করে। কাঁটা তার কই রুখে দিল বলো দুদেশের জলধারা। এপার বাংলা ওপার বাংলা, বৃষ্টিতে মাতোয়ারা। একই আকাশ, একই বাতাস, একই বৃষ্টি, মাঝে থাক না কাঁটা তার, মাঝে থাক না কাঁটা তার। ভালোবাসা প্রাণ, ভালোবাসা স্নান, তবু গায় গান, তবু গায় গান। সাম্যের একতার, সাম্যের একতার। সবার উপরে মানব সত্য, তাহার উপরে নাই। কাঁটাতার দিয়ে দেশকে ভাগ করলেও মানুষের মন আজ পর্যন্ত ভাগ করা যায়নি। তাই এপার বাংলা ওপার বাংলা নামে যদি এপার ওপার হয়, ভাগ করা হয়, কার্যত কি কখনো ভাগ করে দেয়া যায়? যায় না। এই কথাটি আমি কবিতার মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করেছি, কতটা কি পেরেছি আমি জানি না। এরপর যেহেতু আমি বলেছিলাম একটা স্বরচিত কবিতা বলবো বলে আমি অন্য কবির কবিতাতে চলে যাব। এরপর উদয় দিগন্ত মাঝে শঙ্খ বাজে, যে শঙ্খ কবিকে আমরা নামও তো এই জগৎ থেকে হারিয়েছি, কিন্তু কার্যত কোনোদিনই হারাতে পারবো না। বাঙালি যতদিন থাকবে, বাংলা সাহিত্য যতদিন থাকবে, সেই কবি আমাদের মধ্যে, আমাদের কাব্যের মধ্যে, আমাদের মননে চিন্তনে বেঁচে থাকবেন। তিনি আমাদের প্রিয় কবি, প্রত্যেকের প্রিয় কবি শঙ্খ ঘোষ। তার একটি কবিতা আমি এখন উচ্চারণে নেবার চেষ্টা করব মাত্র, আবারও বললাম চেষ্টা করব মাত্র। তার লেখা কবিতা যমুনাবতী। আমার নিবেদনে থাকবে আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষের সেই কবিতা যমুনাবতী। One more unfortunate, weary of breath, rashly importunate, gone to her death. নিভন্ত এই চুল্লিতে মা, একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। হাই তোকে ভাত দি, কি করে যে ভাত দি, হাই হাই তোকে ভাত দেব, কি দিয়ে যে ভাত দেব, হাই। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরার শিখার মতন মরার আনন্দে। দুই পারে দুই রুই কাতলার মারো নিফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি। বর্গিনা টর্গিনা জমকেকে সামলায়, ধার চকচকে থাবা দেখছো না হামলায়। যাসনে ও হামলায় যাসনে, কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না। মায়ের কান্নায় মেয়ের কান্নার উষ্ণ হাহাকার করে না। চলল মেয়ের অনে চলল, বাজে না ডম্বরু, অস্ত্র ঝনঝন করে না। জানল না কেউ তা, চলল মেয়ের অনে চলল। পেশের দৃঢ় ব্যথা, মুঠোর দৃঢ় কথা, চোখের দৃঢ় জ্বালা সঙ্গে। চলল মেয়ের অনে চলল, চলল মেয়ের অনে চলল, চলল মেয়ের অনে চলল। নেকড়ে ওজোর মৃত্যু এলো, মৃত্যুরই গান গা। মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা। দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী, বাজে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি। যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে, যমুনা তার বাসর রচে বুকের বারুদ দিয়ে, বিষের টোপরে দিয়ে। যমুনাবতী সরস্বতী গেছে এ পথ দিয়ে, দিয়েছে পথ গিয়ে। নিভন্ত এই চুল্লিতে বোন, নিভন্ত এই চুল্লিতে বোন। আগুন ফলেছে, আগুন ফলেছে, আগুন ফলেছে। আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষের প্রতিটি কবিতার মতোই এই কবিতাটিও সকলের কাছে খুব পরিচিত এবং খুব খুব প্রিয় কবিতা, এটা আমি হলফ করেই বলতে পারি।
আমি কিছু মন্তব্যে চলে যাই। আপনারা এত কষ্ট করে আমার সঙ্গে আছেন এবং মন্তব্য করছেন আমার কবিতার মানে আগডুম বাগডুম এই উচ্চারণের, তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। পলক রহমান লিখছেন খুব সুন্দর আবৃত্তি, মন কাড়া, অনেক ধন্যবাদ। সামথিং খান, আমি ঠিক নামটা সোয়ালা খান বা এরকম নামটা চলে গেল, বুঝতে পারছি না। শিমলি চৌধুরী দুর্দান্ত দুর্দান্ত। অনন্যা লিখছ সত্যিই বলছি মন্তব্য করবার ভাষা হারিয়ে ফেলেছি, এটাই তোমার ভালোবাসা, এইভাবেই তুমি সব সময় আমার সঙ্গে থেকেছ। কয়েকজনের ভালোবাসা আমি লাইভ করতে এসে পেয়েছি, তার মধ্যে অনন্যা, তোমার নাম করতেই হয়। শিমলি লিখছ কবি শঙ্খ ঘোষের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। আমাদের প্রত্যেকের আন্তরিক শ্রদ্ধা জানাই। আমাদের প্রিয় কবি উদয় দিগন্ত মাঝে শঙ্খ বাজে, শঙ্খ বাজবেই, এ ধ্বনি নিমবে না। রুবেল শাদি লিখছেন অনবদ্য আবৃত্তি, অনেক ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এরপর আরও একটা দুটো কবিতায় চলে যাই, আবার আমি পরে আপনাদের এই মূল্যবান মন্তব্যে আসব। আপনাদের প্রত্যেকের উপস্থিতিকে, মন্তব্যকে আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই, শ্রদ্ধা জানাই। আপনারা আমার সঙ্গে থাকুন, তবেই আমি আমার এগিয়ে যাওয়া মানে পারব এগিয়ে যেতে। পলক রহমান লিখছেন ফুল, তিনি আমাকে ফুল পাঠিয়েছেন, অনেক ফুল আমার ভীষণ প্রিয়। ফুল পেলে আমি অনেক দুঃখ ভুলে যাই। আর এত ফ্যান চালাইনি, ভীষণ গরম, ফ্যান চালালে আওয়াজ হবে। এখানে একটা বারোয়ারি কালী পুজো হচ্ছে, এমনি মাইক চলছে, ডিজে বাজছে, এমনি ভীষণ একটা আওয়াজ, ডিস্টারবেন্স হচ্ছে। অনন্যা চক্রবর্তী, এটা আমার বিরাট প্রাপ্তি দিদি। না, যেটা সত্যি সেটা, তুমি আমার অনেক দিন থেকে আমার সঙ্গে আছো এবং তোমার ভালো মন্তব্য দ্বারা আমাকে সবসময় সমৃদ্ধ করেছ। হুজাইল আহমেদ রাজ লিখছেন জমজমাট অনুষ্ঠানটি থেকে মন একাত্ম হয়ে বসে রয়েছে। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। আর আরেকটা আমি অনুরোধ করব, আমার কবিতা যদি ভালো লেগে থাকে আপনাদের, আমি অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি একটি লিঙ্ক দেবো আমার ইউটিউব চ্যানেলটির নাম তৃপ্তি কুণ্ডু রায়, আমারই নামে, আমি লাস্টে দিয়ে দেবো। যদি আমার কবিতা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটুকু আমার বিনীত অনুরোধ রইল। অনুষ্ঠান শেষে আমি কমেন্টস বক্সে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো। শিমলি লিখছ উপস্থিত সকল, আচ্ছা রুবেল শাদি লিখছেন পুনরায় আবৃত্তি চাই। হ্যাঁ, আমি আবৃত্তিতে চলে যাচ্ছি। যেহেতু আমি বলেছি আমি এইভাবে সাজাবো, একটি করে স্বরচিত কবিতা এবং একটি করে অন্যান্য কবিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কবিতা। আমি আবার নিজের থালে স্বরচিত কবিতায় চলে যাব। যেহেতু যমুনাবতী একটি নারীবাদী কবিতা, সেহেতু আমি একটি আমাদের মতো মেয়েদের নিয়ে একটি কবিতা লিখেছিলাম, যে কবিতাটার নাম দিয়েছিলাম ইচ্ছে ডানা। এখন আমি আমার স্বরচিত কবিতা, আমার স্বরচিত নয়, স্বরচিত কবিতা ইচ্ছে ডানাতে চলে যাব। ইচ্ছে ডানার উচ্চারণে থাকবো। আমার নিবেদনের কবিতা ইচ্ছে ডানা। ও নারী, তোর বাড়ি কোথায়? ও নারী, তুই কার কবজায়? ও নারী, তুই রাধিস কার? ও নারী, তুই খাবিস কাকে? হো, বলছি দাঁড়া, উত্তর সব একে একে। হ্যাঁ, আমার বাড়ি সে তো অনেকগুলো। জন্ম থেকে পিত্রালয়ে পিতার শাসন, লক্ষণ দাগ, 1 ইঞ্চি এদিকে নয়, 1 ইঞ্চি ও দিকে নয়, ডানাগুলোকে গুটিয়ে রাখা, মন ছটফট বন্ধ খাঁচায়। মা বলতো আসবে যে তো রাজার কুমার, উড়বে নিয়ে পক্ষীরাজে, সব পেয়েছি দেশের চূড়ায়। ভাবতে 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 আহ্লাদে আটখানা জীবন, কুলপ্লাবী ভরা শ্রাবণ। তারপরেতে লক্ষণ দাগ প্রাচীর হলো, আনারকালের গুমড়ে মরা, সপ্তপদীর 7টি পাকে, অষ্টপ্রহর আটকে থাকা আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের। নীল 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 আকাশটুকু ফুস মন্তর মিলিয়ে গেল জুতো সেলাই আর চণ্ডীপাঠে। ভোর থেকে রাত খুঁটে মরা হাত তোলা ওই দানা পানির, শখের গড়া সোনার খাঁচায় ঠুকরে মরা শিকল বাঁধন। মন তবু আনমনেতে মাখ ছেড়েনু পারিজাত আর অপরাজিতার, প্যান্ডোরার ওই বাক্স তবু রামধনু রং লহর তোলে।
তাই তাই আত্মজকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছি শেষ বেলাতে। তারপরেতে 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 লক্ষণদা প্রাচীর আড়াল পেরিয়ে এখন কংসকারা। অনেক হলো বোরখা ঘোমটা চিকের আড়াল, আর আমায় থামায় কেড়ে। কারো শাসন, কারো মানা, কারো লাল চোখ রাঙানি পারবে না আর বাঁধতে মোড়ে। মেলে দিলাম ইচ্ছে ডানা, এ পারে নয় ওই যে পারে। সেই যেখানে কস্তুরী বন, দারুচিনি দ্বীপ, তিতলিরা সব টিটটিরিয়ে মেলছে তাদের ইচ্ছে ডানা। ইচ্ছে মতন সকাল সাজে, আমিও সেথায় মেলে দিলেন ইচ্ছে ডানা ইচ্ছে মতন। এ পারে নয় ওই যে পারে, ওই যে পারে। চিতার ধোঁয়ায় কুণ্ডলি পাক খেতে খেতে, চিতার ধোঁয়ায় কুণ্ডলি পাক খেতে খেতে মেলে দিলেম ইচ্ছে ডানা ইচ্ছে মতন। এ পারে নয় ওই যে পারে, মেলে দিলেম ইচ্ছে ডানা ইচ্ছে মতন। মনু তার সংহিতায়, মনুর সংহিতায় লিখে গেছেন, মেয়েরা আজীবন কোনো না কোনো পুরুষের অধীন, জন্মে পিতার অধীন, যৌবনে পতির অধীন, বার্ধক্যে পুত্রের অধীন। কথাটা সর্বৈব সত্য। আমাদের নারী জীবনে এই শৃঙ্খলায়িত হওয়ার ধরন কিন্তু আজকাল পরশুর গল্প ছাপিয়ে একই রকম রয়ে গেছে। সেদিনও যেমন ছিল আজও তেমন আছে, পরবর্তী সময়েও অনেকটাই থাকবে। কিছুটা হলেও হয়তো স্খলন হবে, কিন্তু অনেকটাই কিন্তু এই রকম বন্দিত্ব আমাদের থাকবে। এরকম একটা ব্যথা থেকে, যন্ত্রণা থেকে, নারীর জীবনের যন্ত্রণা থেকে আমি এই কবিতাটি লিখেছিলাম। এরই সূত্র ধরে আমি আরেকটি কবিতায় চলে যাব। নারী মনের গহন গভীরে লুকিয়ে থাকা কান্না কেমন করে তাকে আত্মহননের দিকে ঠেলে দেয়। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ। আমরা প্রত্যেকে আমাদের মনের মধ্যে, মনের কন্দরে, মনের গহীনে যে সকল কথাগুলো গুমড়ে মরে, কাউকে উজাড় করে বলতে পারলে মন হয়তো অনেক সময় হালকা হয়, কিন্তু অনেক সময় সেই রকম দোসর জোটে না, বন্ধু জোটে না। তাই মনের কথা ঠিক মতো বলে উঠতে পারি না। তাই জন্য শেষ পর্যন্ত হয়তো আত্মহননের পথ বেছে নিই। আমরা রবীন্দ্রনাথকে যেমন জানি, রবীন্দ্রনাথের প্রিয় বৌঠান কাদম্বরী দেবীর কথা আমরা জানি। সেই কাদম্বরীকে স্মরণ করে আমাদের সকলের প্রিয় কবি সুবোধ সরকার লিখেছিলেন, কাদম্বরী দেবী আপনাকে এখন আমি আমার উচ্চারণে নেব। যারা এখনো আমার সঙ্গে আছেন তারা সঙ্গে থাকুন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই কবিতাটা বলে নিয়ে আপনাদের আমি মন্তব্যে চলে যাব। আমার সঙ্গে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত। আমার নিবেদনে থাকবে কবি সুবোধ সরকারের কবিতা কাদম্বরী দেবী আপনাকে। আধ ঘন্টা পথ আমি কিন্তু অলরেডি পেরিয়ে এসেছি। সেদিন দুপুরে রবি এসেছিল সিঁড়ি দিয়ে উঠে তেতলায়। ঠাকুর বাড়িতে তখন ছিল না কেউ। চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বলল আপনাকে? গভীর রাতের ওই জোড়া সাঁকো কি কথা বলল আপনাকে? ভোরের অনেক আগে স্বামীর দুবাহু ওপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন। মৃত্যু এসে কি হাত রেখেছিল আপনার চুলে? মৃত্যু কি বলেছিল তোমাকে আমার প্রয়োজন? সকাল 7টা, স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টি কজি, টি পট, খুব ভালো কাপে দার্জিলিং। তবু কেন মনে হতো চা নয়, চা নয়, চা নয়, একটু একটু বিষ পান করে চলেছেন। ভরা সংসার, বিখ্যাত এক ঠাকুর বাড়ির বউ, অঢেল পয়সা, কত শত দাস দাসী, কত লোকজন, তার উপরে বেহাগ চলেছে বেজে। ফাল্গুন এসে লুটোপুটি খায় আপনার চুলে। মল্লার এসে খুলে দিয়ে যায় সব জানালা দরজা। আত্মহনন এক দুপুরের ভুলে,
এর আগে কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে। বলুন আপনি খুশি নন আজ? ঠাকুরবাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে, সবাই চলেছে জাহাজ সাজাতে। আজ জাহাজ ভাসবে, রেঙ্গুন যাবে, সিংহল যাবে, যাবে দূর দূর বন্দরে। বাঙালি বাড়ির সেই তো প্রথম বিশ্বায়ন। তবু তবু আপনার চোখে জল কেন? 7টা বাজলো, সন্ধ্যা 7টা। দারুণ একটা শাড়ি পরলেন, টিপ পরলেন, গায়ে সুগন্ধি। সুগন্ধি নয়, ঘর জুড়ে ম ম করছেন। তবু তবু আপনার চোখে জল কেন? স্বামী গিয়েছেন জাহাজে থাকতে, 7টা বাজলেই রবি এসে দাঁড়াবে আপনার দুয়ারে। 7টা বাজলো, ওখানেও কার ছায়া এসে দাঁড়ালো? রবির। রবি মানে কোন রবির ছায়াকে দেখছেন আপনি? কোন রবির? কবিতার রবির, ভাঙনের রবির, যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর ভুবনডাঙ্গায়, সেই রবি? ও কি হতে পারে নাকি কারো নিজের দেবর, কারো প্রেমিক? কবিরা কি হতে পারে নাকি কারো প্রেমিক? ওরা ভালোবাসে আর গান গায়, ওদের প্রেমিকারা আসে যায়, শুধু আসে যায়। 7টা বাজলো, চুল খুলে ফেললেন। 7টা বাজলো, শাড়ি খুলে ফেললেন। 7টা বাজলো, জানালা বন্ধ। 7টা বাজলো, দরজা বন্ধ। ফাঁকা বাড়ি, কেউ কোথাও নেই, নিস্তব্ধ। টিপ মুছে ফেললেন, বালা খুলে ফেললেন, ছুঁড়ে ফেললেন সব গয়না। মায়া পৃথিবীর আলো এসে পড়ল আপনার নগ্ন কোমরে। অপূর্ব গোল দুটি স্তন, স্বর্গ এবং মর্ত, একটা সবুজ আর একটা সোনালী রঙের। এবার আপনি এক ঝটকায় খুলে ফেললেন লুকোনো কৌটো, বিষের আধার। দাঁড়ান আপনি, দাঁড়ান এখানে। একটা প্রশ্ন আপনাকে, কি দোষ করেছে রবি? কি দোষ করেছে প্রিয় জ্যোতি দাদা? ভালোবেসেছেন, ভালোবেসেছেন। ভালোবাসা কি পারে সেই সুন্দর দোষটুকু মুছে দিতে? দোতলার ঘরে, তেতলার ঘরে শুধু হাহাকার শুনি। ভালোবেসে কেউ বেঁচে থাকে, ভালোবেসে কেউ মরে যেতে চায় তক্ষুনি। এরপর থেকে ঠাকুর বাড়িতে, সিঁড়িতে, বাগানে যত গান লেখা হবে, সব গান শুধু আপনাকে নিয়ে। আপনি আমার, আপনি সবার, আপনি এই পৃথিবীর অভিমানী বৌঠান, অভিমানী বৌঠান। সবাই তো আর কাদম্বরীর মতো ইতিহাস হয়ে যেতে পারে না, কিংবদন্তি হয়ে যেতে পারে না। অনেকের মধ্যেই এরকম সুপ্ত ভালোবাসা, সুপ্ত প্রণয় গুমড়ে মরে। সেই ভালোবাসাকে সঙ্গে করে নিয়ে নীরবে নিভৃতে নিজের জীবনটা হয়তো কেউ কেউ জলাঞ্জলি দেয়। কোনো কবির কলমে হয়তো তাদের কথা উঠে আসে না। সেই সকল মেয়েরাও আমাদের কাছে সমান ভালোবাসার, সমান আন্তরিকতার। এরপর আমি চলে যাব, কয়েকটা মন্তব্যে আমি চলে যাই। অপূর্ব অপূর্ব অপূর্ব। শাহেদ খান লিখছেন, জবন খান, বুঝতে পারছি না, রোকসানা কাউকে ডাকছেন, হয়তো মেনশন করছেন, বুঝতে পারছি না। অসম্ভব, অনন্যা লিখছে অসম্ভব প্রাণবন্ত। ইলা কার্কেটটা লিখছেন অসাধারণ কবিতা। উনি এই গ্রুপের একজন বিশেষ জন, সেটা আমি গ্রুপে গিয়ে আমি করেছিলাম। আপনাকে অনেক অনেক, ইলাদিকে আমার অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা আমি জানাচ্ছি। মল্লিকা দাস লিখছেন, অনেক কমেন্টস আসলে এসে জমে গেছে। অসাধারণ কবিতা। ইলা
কারকাটটা লিখছেন অনন্য অসম্ভব প্রাণবন্ত কবিতা। মল্লিকা দাস লিখছেন অভিনন্দন দিদি, অভিনন্দন রবি। খুব বোধ হয়ে শুনছি দি ভাই তোমার মন কারাবৃত্তি, আর তোমাদের জন্যই আমার আশা তোমরা সঙ্গে থাকো। তোমাদের যে ভালো লাগছে এটুকুই আমার পরম প্রাপ্তি বলে আমি মনে করছি। শিমলি আবার লিখেছ বা এলাকার কাটটা আছেন। কুতুবুল আলম লিখছেন, আসলে সব মন্তব্যগুলো স্ক্রিনে আসছে না। কুতুবুল আলমকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি। লক্ষ্মী রেজাউল করলাম, আচ্ছা পড়তে পারছি না। পালক রহমান লিখছে দিদি আবার আমার খুব কষ্ট হয় একটা বিষয়ে, জানো সেটা হয় তোমরা অনেকে নিজের কবিতা কত সুন্দর। এইচ.এম. আলাদা লিখছে রবি ঠাকুরকে ভালোবেসে জীবন দিল। আসলে আসল সত্যিটা আমরা সবাই কিন্তু জানি না। হ্যাঁ, এইচ.এম. আলাদা লিখছে অসাধারণ হচ্ছে কবি, উপস্থিত সকল সিঙ্গি লিখছেন রুবেল পুনরায় আবৃত্তি চাই। আমি আসলে কমেন্টসগুলো কিরম কি হয়ে গেল বুঝতে পারছি না, জানি না কিভাবে তোমার সন্ধান পেলাম, কিন্তু তোমার মতো একজন গুণীজনের সান্নিধ্যে হয়তো তুমি আমাকে অনন্যার পেজের কোনো একটি লাইভে পেয়েছিলে, তারপরে হয়তো মেসেঞ্জারে আমাকে তুমি কন্ট্যাক্ট করেছিলে, আর আজকে তোমাদের মধ্যে আসতে পেরে আমার ভালো লাগলো। কিন্তু আমি আরেকটা ব্যাপারে আমি দুঃখিত বললাম, আমি আমার পোস্ট আমার পেজে আমি এটাকে পোস্ট দিতে পারিনি, কারণ আমি তো রোজ দিনই প্রায় পোস্টে সে লাইভে আসি, এত পোস্ট আমি আসলে দিই না, এই হচ্ছে সমস্যা হয়ে গেল। যেহেতু অন্যদেরগুলো দিতে পারি না বলে দিইনি। তোমরা যদি এই লাইভটা আমার পেজে মানে শেয়ার করে দাও তাহলেও কিন্তু একটা এর প্রমাণ রয়ে যাবে যে আমি তোমাদের পেজে, আমার টাইম লাইনে রয়ে যাবে আমি তোমাদের পেজে লাইভ করেছি, এটাই। এটা যদি আমার পেজে, আমি আসলে লাইভ করতে করতে শেয়ার করতে পারছি না, তোমরা যদি এই মুহূর্তে শেয়ার করে দাও ভালো হয়। এবং যাদের আমার কবিতা ভালো লাগছে তাদের ওয়ালে যদি আমার এই লাইভটা আপনারা শেয়ার করেন আমি কৃতজ্ঞ থাকবো, আমার ভালো লাগবে। ইলা কারকাটটা আছেন, বেশ সুন্দর কবিতা। যাই হোক, যে কোনো কারণেই হোক কমেন্টসগুলো কোথাও একটা যে আটকে গেছে, সব কমেন্টস আসছে না, আমি পরে আমি অনুষ্ঠান শেষ করে দেখে নেব কি কবিতা বললাম, খেয়াল নেই আমার আর। এরপর আবার বললাম একটি স্বরচিত এবং একটি শ্রদ্ধেয় কবিদের কবিতাতে আমি চলে যাব। এরপর আমি আরেকটি স্বরচিত কবিতাতে আমি চলে যাব। যখন করোনা কাল আমাদেরকে গ্রাস করলো, আমাদের এই পৃথিবীকে অসুস্থ করে তুলল, জ্বরে পুড়িয়ে দিল, সেই মুহূর্তে কিছু কথা আমি ডায়েরিবন্দি করেছিলাম, যে কথাগুলি নামকরণ করেছিলাম তবু মহাকাল হাঁকে। এখন আমার নিবেদনে থাকবে স্বরচিত কবিতা তবু মহাকাল হাঁকে। এ কোন দ্রোহকাল করাঘাত করছে পৃথিবীর দাঁড়ে দাঁড়ে, এ কোন গ্রহণ লাগা অচেনা পৃথিবী, কিসের অশনি সংকেতের চোখ রাঙানি নিভিয়ে দিতে চাইছে সুসভ্যতার আলো, কিসের আতঙ্কে মানুষ মুখ ঢাকছে পৃথিবীর পাড়ায় পাড়ায়, পৃথিবীর পাড়ায় পাড়ায় আজ অঘোষিত কারফু, মার্চ পাস্ট করে চলে যাচ্ছে মানুষের হার্টবিট দ্রুত লয়ে। কোনো এক খ্যাপাটে কালবৈশাখীর অমোঘ নির্দেশ যেন বলছে ছিন্ন হও, ভিন্ন হও, পৃথক হও, পৃথক হও। আজ মানুষ বড় একলা, অথচ মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবার অঙ্গীকার থেকে পিছু হটতে হচ্ছে মানুষকেই। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্রমাগত বেড়েই চলেছে পৃথিবীর অসুখ, অচেনা অসুখ, অজানা অসুখ, যেন অমীমাংসিত অসুখ। কোনো এক দত্তি দানর ভয়ে ছড়িয়ে থাকা বিশ্ব, বড়লোকের বিশ্ব, গরিবের বিশ্ব, দলিত বিশ্ব, নিপীড়িত বিশ্ব, মিলে মিশে একাকার। কোনো এক অজানা মৃত্যু পরোয়ানা গোটা পৃথিবীকে দিল বেঁধে এক ছাদের তলায়, বিনি সুতোর বন্ধনে। মানুষের স্পর্ধা আজও লাগাম ছাড়া,
যুগ যুগান্তের সঞ্চিত পাপ ধুয়ে মুছে পরিশুদ্ধ করবার জন্যই কি উদ্যত আজ মহাকালের সম্মার্জনী? ওই কি উঠেছে কালের সম্মার্জনী, হলাহল ওঠে পৃথিবী মন্থনী। নবযুগ নীলকণ্ঠ কোথায় ঘুমিয়ে তুমি, মারির তাণ্ডবে কম্পিত আজ ভূমি। বেলা বয়ে যায় ঘুমায় না আর, বাঁচাও পৃথিবী বাঁচাও। তবু মহাকাল হাঁকে তফাৎ যাও, তফাৎ যাও, তফাৎ যাও। আসলে সকলের তো একটা সহ্যের সীমা আছে, সীমানা আছে। ছোটার বেশি ছুটতে গেলে মুখ থুবড়ে পড়বে সে। পৃথিবীর উপরে এত বেশি আমরা নিষ্পেষণ করেছি, এত বেশি অত্যাচার করেছি, এত বেশি টর্চার করেছি, পৃথিবী যেন মারমুখ হয়ে ঘুরিয়ে আমাদের প্রতিশোধ নিচ্ছে। মানুষের লাগাম ছাড়া অন্যায় অত্যাচার অবিচারের যেন একটা মোক্ষম সময় এসে গেছে তার প্রতিশোধের। কিন্তু যাদের কুচক্রে ষড়যন্ত্রীদের ষড়যন্ত্রে মানুষ, তারা কিন্তু বহাল তবিয়াতে আছে, বহাল তবিয়াতে বেহালা বাজিয়ে চলেছে। নিরোর মতো তাদের কোনো হুঁশ নেই, জগৎ পড়ে যাচ্ছে। তাদের সেই পাশা খেলায় জগৎ ছাড়খাড় হয়ে যাচ্ছে পাশার দানে পাশার চালে। আর সাধারণ মানুষ, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগড়ার প্রাণ যায়। চীনের কোনো এক বিজ্ঞানীর মাথা থেকে অণুজীবের সৃষ্টি হলো, এই প্ল্যান সৃষ্টি হলো। তাদের কিন্তু হয়তো কিছু হলো না, তাদের কেশাগ্র এধারোধা হলো না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জীবন ছারখার হয়ে যাচ্ছে। অনন্যা জানে এই মহামারী আমার জীবনের 3 জনকে কেড়ে নিয়েছে রক্তের সম্পর্কের। আমার বড়দা, বড় বৌদি এবং ছোটদাকে। আজকে আমি বড়দার বাড়ি গিয়েছিলাম, এত বেশি ওর ছেলেমেয়েরা কান্নাকাটি করছে, এত বেশি ট্রমার মধ্যে ওরা চলে যাচ্ছে। সেই দেখে আমি ভাবিনি আজকে আমি আর লাইভে এসে বসতে পারবো। তবু যেহেতু কথা দিয়েছি তাই লাইভটা আমাকে করতেই হবে। যতক্ষণ আমি সুস্থ আছি, সোজা হয়ে বসতে পারছি, লাইভটা করছি এই জন্য। আর এর থেকে বেশি কিছু আমি বলবো না, মন অস্থির হয়ে পড়ছে এসব কথা তুললেই। এরপর আমি চলে যাব, সময় তো প্রায় শেষের দিকেই হয়ে আসছে। আমি যে কি কবিতা বলবো ঠিক করেছিলাম এই মুহূর্তে আর মনে পড়ছে না। আচ্ছা, যেহেতু বর্ষায় আছি, আষাঢ় এখনো আছে, আমি মহাকবি কালিদাসের সেই অমর কাব্য মেঘদূতমের কয়েকটা শ্লোক যদি আমি এখন উচ্চারণ করি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনাদের অনুমতি নিয়ে আমি মহাকবি কালিদাসের সেই শ্লোক, মেঘদূতমের শ্লোক আমি কয়েকটি উচ্চারণ করবার চেষ্টা করব মাত্র। মহাকবি কালিদাস রামগিরি পর্বতে নির্বাসিত যক্ষের বিরহ বেদনাকে মন্দাক্রান্তা ছন্দে গেঁথে বিশ্বময় পরিব্যক্ত করে দিয়েছিলেন তার মেঘদূতম কাব্যের মধ্যে। তারপর থেকে বর্ষা এবং বিরহ যেন ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। আকাশে কাজল কৃষ্ণ কালো মেঘ জমলেই, গুমরি গুমরি মেঘ জমলে আমাদের অন্তরের এইখানটাতে কোথাও যেন একটা ব্যথা ঘনীভূত হয়, একটা বেদনার মেঘও যেন জমতে থাকে। বিরহ এবং বর্ষা যেন বেনিবন্ধের মতো ওতপ্রোতভাবে জড়িত। তাই জন্য যেহেতু বর্ষাতে আছি, সেহেতু আমি মহাকবি কালিদাসের মেঘদূতমের কয়েকটি শ্লোক আমি উচ্চারণ করবার স্পর্ধা রাখবো মাত্র। কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা স্বাধিকার প্রমত্তঃ শাপেনাস্তঙ্গমিত মহিমা বর্ষভোগ্যেন ভর্তুঃ যক্ষশ্চক্রে জনকতনয়া স্নানপুণ্যোদকেষু স্নিগ্ধচ্ছায়া তরসু বসতিং রামগির্যাশ্রমেষু।
তস্মিন্নদ্রৌ কতিচিৎবলা বিপ্রযুক্তঃ সকামী নীত্বামাশান কনকবলয়াভ্রংশরিক্তো প্রকোষ্ঠঃ আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমশ্লিষ্ট শানু বপ্রক্রীড়া পরিণত গজা প্রেক্ষ্যনিয়ং দদর্শ তস্য স্থিত্বা কথামপি পুরঃ কৌতুকাধানো হেতঃ অন্তর্বাষ্পশ্চিরমনুচরো রাজরাজস্য দধো মেঘালোকে ভবতি সুখিনঃ পন্নোত্থাবৃত্তিচেতঃ কণ্ঠশ্লেষা প্রণয়িনী জনে কিং পুনর্দূর সংস্থে প্রত্যাসন্নে নাভসি দয়িতা জীবিতা লম্বনার্থী জীমূতেন সকুশলময়ী হরিষণ প্রবৃত্তিম সপ্রত্যগ্রৈ কুটজকুসুময়ী কল্পিতার্ঘায় তস্मै প্রীতি প্রমুখবচনং স্বাগতং ব্যজহারং ধূমজ্যোতি সলিলমরুতাং সংনিপাত কমেঘ সন্দেশার্থা কপটুকরণ্যৈ প্রণিভি প্রাপনীয় হিত্বাৎসুক্যাদো পরিগণয়ন গুচ্ছকস্তং যজাচে ক্ষমর্তা হি প্রকৃতিকৃপণশ্চেতনা চেতনেষু। সময় প্রায় শেষের দিকে। আমাকে আমার ঘড়ি বলছে আমার যাবার সময় হলো। তাই স্বরচিত আরেকটি কবিতা বলে এবং আরেকটি অন্য কবিতা আমি বলে আমার অনুষ্ঠান শেষ করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, যদি আজকে আমার লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে আপনারা আপনাদের ওয়ালে যদি শেয়ার করেন আমার ভালো লাগবে, এবং আমার ওয়ালেও যদি আপনারা এটা শেয়ার করে দেন তো আমার অন্যান্য বন্ধুরাও দেখতে পাবে। এবং আমি যে পার্বত্য কাব্য লাইভের মতো এমন একটা সুন্দর পেজে লাইভ করলাম তার কিন্তু একটা চিহ্ন বা স্মৃতি চিহ্ন আমার প্রোফাইলে রয়ে যাবে। যখন আমি প্রোফাইল চেক করব এটা আমার মনে থেকে যাবে এবং আমার বন্ধুরাও জানতে পারবে এরকম পেজে আমি লাইভ করেছি। আবারও বলছি, তৃপ্তি কুণ্ডু রায় নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা সার্চ করেও দেখতে পারেন এবং আমি অনুষ্ঠান শেষে কমেন্ট বক্সে আমি লিংক দিয়ে দেবো। যদি আপনারা মনে করেন আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে আমি বাধিত থাকবো আপনাদের কাছে। আমার স্বরচিত কবিতা ভালো পৃথিবী, স্বরচিত কবিতা ভালো পৃথিবী। ভালো পৃথিবী নেবে গো, ভালো পৃথিবী। অনেক দূর থেকে হাঁকতে হাঁকতে এক ফেরিওয়ালা চলে যাচ্ছিল বান্টিদের বিষণ্ণ বাড়ির পাশ দিয়ে। ছোট্ট এলো বান্টি, ও ফেরিওয়ালা কাকু, ও ফেরিওয়ালা কাকু। কি গো খোকা বাবু, ডাকছো কেন? ভালো পৃথিবী নেবে? ছটফট করে ওঠে বান্টি, ছোট্ট ছোট্ট হাত দুটো বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বলে, হ্যাঁ হ্যাঁ দাও দাও, আমাকে তোমার ওই ভালো পৃথিবীটা দাও। তারপরে কেমন যেন চুপ করে যায় বান্টি। বান্টি রুক্ষ সূক্ষ্ম গভীর সাহারার মতো চোখ দুটোতে যেন আগুন জ্বলে ওঠে। তেমন আগুন, যেমন আগুন কদিন আগে তার বাবা মা ছোট্ট ভাইয়াটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে গেল, তেমন আগুন। কেউ কাছে যেতে দেয়নি তাকে। দূর থেকে দাঁড়িয়ে বান্টি দেখেছিল তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়া। তারপর থেকে বান্টিদের বাড়ি কেউ আসে না। সবাই নিচু গলায় বলেছিল, কি যে রোগ এলো পৃথিবীতে, কি যে রোগ এলো। খিদেই কোঁকে ওঠা পেটে বান্টি এই বিষণ্ণ বাড়ির চৌকাঠে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বান্টিকে এতক্ষণ চুপ করে থাকতে দেখে ফেরিওয়ালা জিজ্ঞেস করলো, কি গো খোকা বাবু, তুমি যে চুপ করেই রইলে? আমার তাড়া আছে বাবু। তুমি অত কি ভাবছো বলো দেখি, মনটাও কেমন খারাপ দেখছি। ও বুঝেছি, তুমি বুঝি দামের কথা ভাবছো। তোমাদের এই মেঘমল্লার গ্রামে আজ আমি প্রথম এলাম বাপু। তাছাড়া তোমার এই মায়া ভরা মুখটি আমার বেশ লেগেছে।
তোমাকে না হয় কম দামি দিয়ে যাব এই ভালো পৃথিবীটা। ঠকিয়ে নেব না ছোট ছেলে বলে। নেবে নেবে ভালো পৃথিবী? নিলে বলো, চুপ করে থেকো না। আমার সময় নষ্ট হচ্ছে, আমার ভীষণ তাড়া আছে, আমাকে অনেক দূর যেতে হবে যে গো। সবাই অপেক্ষা করে আছে এই ভালো পৃথিবীর জন্য, সবাই চাইছে এই ভালো পৃথিবীটা। নিলে নাও বাপু, না হলে আমি চললুম তোমাদের এই গ্রাম ছেড়ে, চললুম। কেমন? বান্টি তাড়াতাড়ি বলে, কদিন আগে যদি আসতে ফেরিওয়ালা কাকু, রথের মেলায় কেনা বোকা ভাতটা ভেঙে জমানো সব পয়সা দিয়ে তোমার কাছে কিনে নিতাম এই ভালো পৃথিবীটা। এই ভালো পৃথিবীতে আমার বাবা, আমার মা, আমার ভাইয়ার সাথে খুব হই হই করে বাঁচতাম, আনন্দ করে বাঁচতাম আগের মতো। বাবা মার আদরে আর ছোট্ট ভাইয়াটার সাথে ভীষণ ভীষণ দুষ্টুমি করে লুকোচুরি খেলে কাটিয়ে দিতাম বেশ মজা করে। ভাইয়াটাকে বলতাম, কুকি বলতো ভাইয়া আমি কোথায়, ভাইয়া বলতো আমি কোথায়। আমার সাথে সবাই লুকোচুরি খেলছে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, কাউকে না, কাউকে না। আমার লাগবে না, আমার লাগবে না তোমার ওই ভালো পৃথিবী। ফেরিওয়ালা কাকু, ফেরিওয়ালা কাকু তুমি চলে যাও, তুমি চলে যাও। আমার চাই না, আমার চাই না তোমার ওই ভালো পৃথিবী। আমার চাই না, আমার চাই না তোমার ওই ভালো পৃথিবী। অনেক আশা নিয়ে ফেরিওয়ালা এসেছিল ভালো পৃথিবী ফেরি করতে। চোখের জল মুছতে মুছতে কাঁপা হাতে ঝাঁকাটা মাথায় তুলে টলমল পায়ে অন্য পথ ধরে চলে যাচ্ছে ধীরে ধীরে। ভালো পৃথিবী নেবে গো, ভালো পৃথিবী, ভালো পৃথিবী নেবে গো, ভালো পৃথিবী। সময় প্রায় শেষের দিকে, আর 5 মিনিট আছে, তাই সকলকে আমি বিদায় জানাবো আমার শেষ নিবেদন দিয়ে। 2-3 বছর কি তারও বেশি আগে একটি কবিতা আমি বলতাম। সেই কবিতাটা হঠাৎ কেন জানি না ভালো পৃথিবী বলতে বলতে আমার বলতে ইচ্ছে করলো। আসলে পৃথিবীটা তো কোনো অর্থে কোনোদিনই ভালো ছিল না সাধারণ মানুষের কাছে, আজও ভালো নেই। যেটুকু ভালো ছিল সেটুকু কোনো বদবুদ্ধির কাছে পরাজিত হয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা কাম্য নয়, পৃথিবী আবার সেরে উঠবে, এটুকু শুভকামনা জানিয়ে প্রত্যেককে আমি আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাবো। পার্বত্য কাব্য লাইভের এই গ্রুপের সমস্ত অ্যাডমিন, মডারেটর এবং সদস্য বন্ধুদের এবং উপস্থিত যারা তাদের অমূল্য সময় থেকে সময় বাঁচে, যারা আমার সঙ্গে এই কবিতার সঙ্গে, আমার কথার সঙ্গে, আগডুম বাগডুম কথার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন, প্রত্যেককে জানাই আমার শ্রদ্ধা, প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দেখা হবে মহামারী শেষে। শেষে আমি দীর্ঘ একটি গল্পই আমি বলবো। এটাকে আমি গল্পই মনে করি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আমি অনেক বছর আগে এটি আমি বলতাম, বিভিন্ন স্টেজে পারফর্ম করতাম, অনেকদিন করিনি, আমার একটা ইউটিউব চ্যানেলেও এটা ছিল। আমি শুভ দাশগুপ্তের একটি কবিতা বা গল্পই বলবো, ছুটি। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে বড় ডাক্তারবাবুকে ধরতে পারল। ফাঁসির আসামির মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরল। কিছু একটা করুন স্যার, আর 4 দিন হয়ে গেল আমার মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে, কিছু একটা করুন স্যার। বড় ডাক্তারবাবু বিরক্ত হলো। চারপাশে ভিড় করে থাকা হবু ডাক্তারের দল হই হই করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন, বেডশিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় নিকুঞ্জর একমাত্র আদরের মেয়ে মামনি শুয়ে আছে। ফ্যাকাশে মুখ, হাতে ফোটানো স্যালাইনের ছুঁচ, চোখ ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার একমাত্র আদরের মেয়ে মামনি, তার কঠিন অসুখ, তাকে ডায়ালিসিস করতে হবে, ডাক্তারের বিধান। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটে জ্যাম এড়িয়ে, অসংখ্য মানুষের ভিড় পেরিয়ে, সস্তার একটা কেক, ছোট দুটো সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে নিকুঞ্জ এসে বসে হাসপাতালে মামনির মাথার কাছে। সন্দেশ খাবি মামনি? এনেছি, এই দেখ।
যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে বলে, মেয়ে বলে, বাবা কবে আমার ছুটি হবে বাবা, কবে আমি বাড়ি যাব বাবা। এটুকু বলতে বলতেই কেমন যেন ঝিমিয়ে পড়ে সে। নিকুঞ্জ হাত বোলায় মামনির মাথার উপরে। সন্দেশটা খেয়ে নে মা। আমি আমি সন্দেশ খাবো না বাবা। ওই যে ঘরের ভেতর ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ হলঘরের ভেতরে বিছানায় শুয়ে থাকা ফুটফুটে মেয়েটির দিকে তাকিয়ে দেখে। তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর, আজ সন্দেশটা খেয়ে নে। পাড়ার এমএলএ দয়ালু হাতে চিঠি দিয়েছেন মন্ত্রী শেখে। মন্ত্রী চিরকুট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জর সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট গিয়ে পৌঁছয়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনির ডায়ালিসিস হবে, ভালো হয়ে উঠবে মামনি। হয়নি, দিন চলে যাচ্ছে, রাইটার্সে ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারা দিন মানুষের পায়ে জুতোর দোকানে জুতো পরায়। অন্য মনস্ক, কাজে ভুল হয়ে যায় বারবার, মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছে হয় পয়সাওয়ালা খদ্দেরের পা দুটো জড়িয়ে ধরে চিৎকার করে বলে, স্যার স্যার, আমার একমাত্র আদরের মেয়ে মামনি, তার কঠিন অসুখ, পয়সার অভাবে তার চিকিৎসা হচ্ছে না স্যার, দিন না কয়েক হাজার টাকা, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো স্যার। কিন্তু কিছুই বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে শুধুই দীর্ঘশ্বাস পড়তে থাকে তার। দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডে জ্যাম এড়িয়ে অসংখ্য মানুষের ভিড় পেরিয়ে নিকুঞ্জ অপরাধের মতো এসে দাঁড়ায় রাইটার্সের দোতলায় কেরানি বাবুটির টেবিলের সামনে। বাবুটি বলেন, আজ আর হচ্ছে না দাদা। কেন? আজ নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও, তবে কাল? কাগজ টাগজ পড়েন না নাকি? কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে পূর্ণ দিবস ছুটি। তবে পরশু তো শনিবার, তারপর রোববার, ও আপনি সেই সোমবার আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে কেউ যেন ঠেলে ফেলে দেয় অথই সমুদ্রে। তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে নিকুঞ্জর কানে ভেসে আসে মামনির ক্ষীণ কণ্ঠস্বর, বাবা কবে আমার ছুটি হবে বাবা, কবে আমি বাড়ি যাব বাবা। হঠাৎ দুর্বল অভুক্ত শীর্ণ নিকুঞ্জর শরীরে জেগে ওঠে ভয়ঙ্কর সুরের তেজ। ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে রাইটার্সের গেট টপকে নেমে পড়ে বড় রাস্তায়। সেখানেও ছুটতে থাকে নিকুঞ্জ। ছুটতে ছুটতে ঢুকে পড়ে ডালহৌসি পাড়ার এক বড় গুলি বন্দুকের দোকানে। সেখানে ঢুকেই চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যার থেকে হাজার হাজার গুলি বেরোবে, আর সেই গুলি দিয়ে আমি আমার সমস্ত দেশের নেতা মন্ত্রী, প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মারব। তারপর একই দিনে রাষ্ট্রীয় শোক, একই দিনে ছুটি। তারপর আমার মামনির ডায়ালিসিস, আমার মামনির ডায়ালিসিস, আমার মামনির ডায়ালিসিস। দোকানের দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নিকুঞ্জকে। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। বুকের ভেতর তীব্র উত্তেজনার হাতুড়ির ঘা। হাসপাতালে ততক্ষণে ভিজিটিং আওয়ার হয়ে ছোট হয়ে এসেছে। অন্ধকার ঘনিয়ে এসেছে চারিদিকে। দ্রুত পায়ে নিকুঞ্জ সিঁড়ি দিয়ে উঠতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, মামনি, আর চিন্তা করিস না মা, আর মাত্র 4 দিন হয়ে গেলেই, রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে রে মা। তুই ভালো হয়ে উঠবি রে মা, তুই ভালো হয়ে উঠবি রে মা। বলতে বলতে দ্রুত পায়ে নিকুঞ্জ এগোতে থাকে মামনির বেডের দিকে। পকেটের ঠোঙায় 2 টাকার আঙুর। হঠাৎ নিকুঞ্জ 4-5টা লোডশেডিং এর মতো ঝপ করে অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। মামনি কোথায়? কোথায় মামনি? নিকুঞ্জের চিৎকার শুনে একজন নার্স বেরিয়ে আসে।
নিকুঞ্জর বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে থমকে দাঁড়ায় সে। তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। কিরকম বাবা আপনি! এই কদিনে মেয়ের জন্য একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না? পাথর হয়ে যায় নিকুঞ্জ। পকেট থেকে থেদলে যাওয়া আঙুরের ঠোঙাটা ধীরে ধীরে বের করে মামনির শূন্য বিছানার উপরে মেলে ধরে চিৎকার করে বলতে থাকে, মামনি, 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 হে দেখ না, হে দেখ, আমি তোর জন্য আঙুর এনেছি। হে দেখ, হে দেখ না, আমি তোর জন্য আঙুর এনেছি। হে দেখ, তুই যে আঙুর খাবি বলেছিলি, তুই যে আঙুর খাবি বলেছিলি, আমি তোর জন্য আঙুর এনেছি। হে দেখ না রে মা, আমি তোর জন্য আঙুর এনেছি রে মা, আমি তোর জন্য আঙুর এনেছি রে মা, আমি তোর জন্য আঙুর এনেছি রে মা, আঙুর এনেছি রে মা। অনেক রাত্রে ভাড়া করা ম্যাটাডোর ভ্যানে মামনিকে একটা খাটিয়ায় শুয়ে দূর গ্রামের পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা ঘুমিয়ে পড়া মামনির মাথার কাছে একা। নিকুঞ্জ একা সারাটা রাত ঘুমিয়ে পড়া মামনির মাথার উপর আলো জেলে রাখলো কোটি কোটি গ্রহ নক্ষত্র রূপলি চাঁদ। নিকুঞ্জ শুনতে পেল এক আকাশ, গ্রহ নক্ষত্র আর পূর্ণিমার চাঁদ যেন বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামনির জন্যে, আমরা আলো জেলে রেখেছি, আমরা আলো জেলে রেখেছি, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামল নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। পাগলের মতো ছুটে এলো নিকুঞ্জর বউ। এনেছো, এনেছো, আমার মামনিকে এনেছো। পাথর হয়ে যাও নিকুঞ্জ। অসহায় পিতার ভেঙে পড়া কান্নার মুহূর্তে বলল, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে।